প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন দৈনিক যুগান্তরের প্রধান প্রতিবেদক মাসুদ করিম। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, পলাতক আসামিকে নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি। ফ্যান্টাসি কিংডমে উৎসব, শিক্ষার্থীদের অপার আনন্দের দিন। দৈনিক যুগান্তর, আওয়ামী দোসর বিচারপতি, সচিব, সেনা কর্মকর্তা, পাসপোর্টে গ্রিন সিগন্যাল। চেম্বার আদালতের আদেশ আপিল বিভাগে বহাল, ৯ সেপ্টেম্বরেই হচ্ছে ডাকসু নির্বাচন। দৈনিক সমকাল, আগামী সরকারের মন্ত্রীদের জন্য ৬০ গাড়ি কেনা হচ্ছে। মারামারির চেয়ে অনলাইনে বুলিং অনেক বেশি, ডাকসু নির্বাচন। কালের কণ্ঠের শিরোনাম, বিনিয়োগের দাওয়ায় নির্বাচিত সরকার, গণধর্ষণের হুমকি দেওয়া সেই আলী হুসেইনকে বহিষ্কার। দৈনিক ইত্তেফাক, ফেরারি আসামিরা নির্বাচনে অযোগ্য, অনিশ্চয়তায় জুলাই সনদ। মানব জমিনের শিরোনাম, ডাকসু নির্বাচন নিয়ে নতুন রিট। ঢাকায় পরবর্তী মার্কিন দূত ব্রেন্ট ক্রিস্টেনসন। বাংলাদেশ প্রতিদিন, কাটছেই না রাজনৈতিক সংকট, 2 কারণে বাড়ছে দারিদ্র্য। খবরের কাগজের শিরোনাম, ফাইনাল রিপোর্টের প্রস্তুতি, অগ্রগতি শূন্য, সাগর রুনি হত্যাকাণ্ড। আমাদের সময়, আইন শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স, সংঘাতের পর নির্বাচন নিয়ে সংখ্যা, ছাত্র সংসদ নির্বাচন। আমার দেশ, আদানির 900 একর জমি নিয়ে বিপাকে সরকার, নির্বাচন করতে পারবেন না ফেরারি আসামিরা। কালবেলার শিরোনাম, 3 ভাইয়ের নিয়ন্ত্রণে মোহাম্মদপুর আদাবর এক হয়েছে 5 গ্যাং। বিশেষ সুবিধা চায় প্রশাসন ক্যাডার, পূর্বাচলে আবাসন করে 300 বিঘা জমি ক্রয় বিক্রয়। ইনকিলাবের শিরোনাম, অস্থিরতায় ব্যাংকিং সেক্টর, নির্বাচন বানচালে সক্রিয় ফ্যাসিবাদী শক্তি। দৈনিক করতোয়া, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, মিডা সদস্যের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা, সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক। দৈনিক সংগ্রাম, ডাকসু নির্বাচনে বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। আপনি শিরোনাম শুনলেন। এই শিরোনামগুলো নিয়ে কথা বলবার আগে একজন গুণী মানুষের জন্মদিন নিয়ে কথা বলতে চাই। সাবিনা ইয়াসমিন নামটি উচ্চারণ করলেই এত ভালো লাগা, গানের পাখি, কি বলবো তাকে, মানে 15,000-এর বেশি গান গেয়েছেন তিনি, এবং আমাদের গানের জগতে বিশিষ্ট স্থান যদি বলবো, কোন বিশেষণ বলবো তাকে নিয়ে? আজকে তার জন্মদিন। প্রথমেই জন্মদিন শুভেচ্ছা সাবিনা ইয়াসমিন, বাংলাদেশের কিংবদন্তি শিল্পী। ওনার উপরে তো আর কেউ নাই, তো আমরা কিংবদন্তি শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। এবং বাংলাদেশের গানের জগতে সৃষ্টিকর্তার প্রদত্ত এত গুণাবলী, এত বৈচিত্র্যময় এবং এত সমৃদ্ধ, মানে আপনি যেটা বলতেন, জানেন, আপনি যাচ্ছেন কোথাও বা এখনো সাবিনা ইয়াসমিনের কণ্ঠ যদি কোথাও সুর থেকে ভেসে আসে, আপনি কিন্তু দাঁড়িয়ে যাবেন, এই যে এই গানটা একটু শুনতেই হবে। এবং আল্লাহ অশেষ রহমত যে তিনি এখনো আগের মতোই সুন্দর গলায় গান গেয়ে যাচ্ছেন। এবং আমাদের একটা প্রত্যাশা থাকবে, প্রার্থনা থাকবে এই শুভ জন্মদিনে তিনি যেন আরো অনেক দিন। এবং আপনাকে একটা, বিশেষ করে দর্শকদেরও একটা সংবাদ দিয়ে রাখি, ইতিমধ্যে সবাই জেনেও গেছেন, চ্যানেল আইতে শাইখ সিরাজ একটি অনুষ্ঠান নির্মাণ করেছেন সাবিনা ইয়াসমিনকে নিয়ে। এবং এই যে বিশিষ্ট মানুষদের নিয়ে অনুষ্ঠান নির্মিত হয়, কিন্তু এই একটা অনুষ্ঠান আমি নিজে ব্যক্তিগতভাবে দেখার সুযোগ হয়েছে আমার, জুইফুল সাবিনা ইয়াসমিন নামে। এবং এটা প্রায় 2 ঘন্টা 40 মিনিটে একটি অনুষ্ঠান, আগামীকাল চ্যানেল আইতে 2টা 40 মিনিটে প্রচার হবে। প্রিয় দর্শক, জয়ফুল সাবিনা ইয়াসমিন শাইখ সিরাজের নির্মাণে এই অনুষ্ঠানটি আপনাদের দেখবার অনুরোধ করবো এই জন্যেই যে একজন কিংবদন্তি শিল্পীকে কতটা নিগুড়ভাবে, কতটা গবেষণামূলকভাবে শাইখ সিরাজ তার এই নির্মাণ ভাবনায় তুলে এনেছেন, আপনারা দেখলে নিশ্চয়ই অবাক হবেন। এবং সাবিনা ইয়াসমিন সম্পর্কে অনেক নতুন তথ্য আপনারা শুনতে পাবেন, দেখতে পাবেন। আশা করি আগামীকাল 2টা 40 মিনিটে দেখতে ভুলবেন না। শুভ জন্মদিন
সাবিনা ইয়াসমিন, আমরা একটু রাজনৈতিক আলোচনায় যেতে চাই। ডাকসু নির্বাচন, তার মানে আর যদি গুনে গুনে বলি তাহলে 4 দিন পরে ডাকসু নির্বাচন, এবং নানা ধরনের কথাবার্তা হচ্ছে, আচরণবিধি নিয়ে কথা হচ্ছে, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি উঠেছে, এবং একটি পত্রিকা শিরোনাম করেছে যে মারামারির চেয়ে অনলাইনে বুলিং অনেক বেশি। আবার শুনলাম যে আরেকজন আবার রিট করেছে, একটা রিটের ঝামেলা যেতে যেতে আরেকজন রিট করেছে। তো কি মনে হয় আপনার? আমার মনে হয় যে এটা একটা কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আমার মনে হয় যে এটার উত্তেজনাপূর্ণ পরিস্থিতি, এবং এটা এমন একটা সময় ডাকসু নির্বাচনটা হচ্ছে যে জাতীয় নির্বাচনের সামনে, শুধু ডাকসু না, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় জাকসু, বাকসু, তারপরে এই রাজশাহী রাকসু, এরকম অনেক ছাত্র সংসদ নির্বাচনই একযোগে হচ্ছে, এবং বিফোর ইলেকশন মানে জেনারেল ইলেকশনের আগে। তো এই জিনিসটা একটা মহড়া আমরা বলতে চাই যে নির্বাচন, জাতীয় নির্বাচনের আগে একটা কিভাবে সুন্দর, সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ, সবচেয়ে বড় যেটা নির্বাচনটা হতে পারে। সো ফার আমার দৃষ্টিতে এখন পর্যন্ত পরিস্থিতি অবশ্যই শান্তিপূর্ণ, কোনো রকম বড় ধরনের কোনো ঝামেলা বা কোনো সমস্যা হয় নাই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষ করে নির্বাচন পরিচালনার সাথে যুক্ত যারা আছেন, তারা একটা কোড অফ কন্ডাক্ট করে দিয়েছেন ছাত্রদের। কিছু কিছু লঙ্ঘনের অভিযোগও শোনা যাচ্ছে, ম্যাসিভ কিছু শোনা যাচ্ছে না। তারা সুন্দরভাবে প্রচারণা চলছে। এখানে সবচেয়ে বড় মানে ইরিটেন্ট হয়েছিল যে একটা রিট হয়েছিল যে নির্বাচন স্থগিত হয়ে গেছিল রিটের প্রেক্ষিতে, মানে 1 ঘন্টার ব্যবধানে নির্বাচন স্থগিত, আবার পরে চেম্বার জজ থেকে সেটা স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে, এবং ফাইনাল শুনানির পরে এটা কিন্তু বহাল আছে নির্বাচন। এখন আরেকটা রিট হয়েছে, এবং সেটাও কতটা আমলযোগ্য, কারণ নির্বাচনের আগে সেটা কর্তৃপক্ষ মানে আদালত অঙ্গন থেকেই সেটা সিদ্ধান্ত আসবে। তো সেই জায়গায় এখন পুরাপুরি একটা নির্বাচনের জন্য প্রস্তুত ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় একটা ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ড, আপনি তার ছাত্র। তো সেই জন্য আমি বলছি যে এইখানে প্রাচ্যের অক্সফোর্ডের যে ঐতিহ্য, সেটা কিন্তু শুধু ছাত্র সংসদ নির্বাচনের না, সেটা হলো মানে একাডেমিক এক্সিলেন্সের গুণ বিচারে। যদিও এখান থেকে ছাত্র নেতৃত্ব গড়ে উঠেছে, যারা জাতীয় নেতৃবৃন্দ হিসেবে পরবর্তী সময়ে পরিচিত হয়েছে এবং দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ গুরুভার তারা গ্রহণ করেছেন, সেটা যেমন সত্য, বাট একই সঙ্গে শুধু যে নেতৃত্ব তা নয়, একাডেমিক দিক থেকে দেশে বিদেশে সুনাম কুড়িয়ে আনার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাতিটা ছিল, সেই খ্যাতির জায়গায়, কোয়ালিটির জায়গায় কিন্তু অনেক বেশি পতনও। আপনি যেটা বললেন পতনের কথা, কিন্তু আমার কাছে মনে হয় যে ডাকসু নির্বাচন যদি নিয়মিত হয়, শিক্ষাঙ্গন যদি সুস্থির থাকে, তাহলে সেই ঐতিহ্য ফিরিয়ে আনার যে আমাদের গৌরবটা, নিশ্চয়ই আমরা সেটা ফিরিয়ে আনতে পারবো। ঐতিহ্য অবশ্যই ফিরিয়ে আনতে হবে, কারণ কি আমরা এখন যদি দেখেন, আপনি যাকে অক্সফোর্ড বলছেন সেই অক্সফোর্ডের সাথে তুলনা করেন, অক্সফোর্ডে সেখানে প্রতি বছর কয়টা নোবেল পাচ্ছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন পর্যন্ত কয়টা নোবেল পেয়েছে, প্রতি বছর প্রতিযোগিতা হয়। আমি নিজের চোখে দেখে আসছি ক্যালিফোর্নিয়া, সেখানে অক্সফোর্ড এবং ক্যামব্রিজের মধ্যে কার বিশ্ববিদ্যালয় কয়টা নোবেল পাচ্ছে। সুতরাং একাডেমিক এক্সিলেন্স, তারপরে গবেষণা, যেগুলো মূল কাজ, এই আলোচনা গবেষণার কথা আপনি বললেন, এইটা তো খুবই একটা বিষয়। এই যে কোভিডের সময় দেখলেন, কোনো একটা কোভিডকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়তে গবেষণা থেকে এসেছে, সব বিদেশ নির্ভর। তো আমি মনে করি এই জায়গাটায় আমাদের ওরিয়েন্টাল শিক্ষা আমাদের এটা আনতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম আপনি যেটা বললেন যে প্রতি বছর যদি ডাকসু নির্বাচন হয়, ছাত্র সংসদ নির্বাচন হয়, সেখানে একাডেমিক এক্সেলেন্সগুলো, একাডেমিকের বাইরে যেগুলি শিক্ষা বহির্ভূত কর্মকাণ্ড, খেলাধুলা, সংস্কৃতি চর্চা, নেতৃত্ব গড়ে তোলা, এবং অ্যাট দ্য সেম টাইম আমি বলব সোশ্যালাইজেশন, যে এক ছাত্র আর এক সমাজে কীভাবে মিশতে হয়, সামাজিক শিক্ষা, সেগুলো যদি হয়, শান্তিপূর্ণ হয়, সেটা অবশ্যই ভালো, এবং সেই প্রত্যাশাই আমাদের থাকবে। আপনি যেটা বললেন, এবং এটার মধ্যে কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা আছে, যারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের ভূমিকা আছে, শুধু ছাত্ররা না, ছাত্রদের ভূমিকা তো অবশ্যই আছে, ছাত্র সংগঠনগুলির ভূমিকা আছে। আমি মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আগের জায়গায় ফিরিয়ে নেওয়া বা তার চেয়েও ভালো কিছু করার জন্যে যার যে ভূমিকা, সেই ভূমিকাটা অবশ্যই পালন করতে হবে। এই যে সাইবার বুলিং এর কথা উঠলো, আমার মনে হয় যে এইটা বোধহয় একটু আলোচনায় খুবই জরুরি। এই যে শুধুমাত্র ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে অস্থিরতাটা চেষ্টা করা হচ্ছে, সেইটা জাতীয় নির্বাচন নিশ্চয়ই এর আরো প্রভাব পড়বে, আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই, কারণ এবার সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। এটা খুব ব্যাপকভাবে বেড়েছে, এবং সাইবার বুলিং বিশেষ করে সামাজিক মাধ্যম, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার বা মানে এক্স যেটা এখন,
কিংবা ইউটিউব বা আদার যে সমস্ত সোশ্যাল টুলসগুলি আছে সেইগুলিতে এটা একেবারে চোখে পড়ার মতো এইবার, যেটা একেবারে ছাত্রীরা নিজেরাই যারা প্রতিনিধিত্ব করে এইবার নির্বাচনে একটা বিশেষত্ব হলো যেটা বিপুল সংখ্যক নারী প্রার্থী, তার একজন ভিপিও আছেন, তো ওনারা এখানে অংশগ্রহণ করছে এবং যারা অংশগ্রহণ করছে তাদের যে ধরনের মানে সাইবার বুলিং করা হচ্ছে, বা আমি সেটা বলবো যে বডি শেমিং বা চেহারা এই সমস্ত নিয়ে কথাবার্তা এবং কুরুচিপূর্ণ মন্তব্য এইসব যেগুলি সাইবার জগতে আসছে, সেইটার ব্যাপারে আমার মনে হয় যে আমরা যেটা শুনেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাইবার কাউন্টার ইউনিটের সাথে কাজ করে এটার ব্যাপারে তারা কিছু পদক্ষেপ হয়তো নিয়েছেন এবং একজনকে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এই ধরনের মন্তব্য করার জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র একজনকে। তো আমি মনে করি এই জিনিসটা এটাও একটা প্র্যাকটিসের ব্যাপার এবং এটা যত মানে ভোটের সময় কাছে ঘনিয়ে আসছে, যেমন এইবার হ্যাঁ স্বাভাবিকভাবে পরিবেশটা শান্তিপূর্ণ, স্বাভাবিক দৃষ্টিতে নেই, কিন্তু যখন সাইবার ওয়ার্ল্ড এখানে যুক্ত হচ্ছে সেটা ভিন্ন এক চ্যালেঞ্জ কিন্তু নিয়ে যাচ্ছে। ওই ব্যাপারটাই বললাম যে জাতীয় নির্বাচনের আগে আমরা নিশ্চয়ই এখান থেকে কিছু শিক্ষণীয়, অবশ্যই আমাদের প্রত্যেকটা মানে কনস্টিটিউয়েন্সিতে ন্যাশনাল ওয়াইড এই সাইবার জিনিসটা খুবই করবে এবং আমার মনে হয় নির্বাচন কমিশন এই ব্যাপারে যে আচরণ বিধি তৈরি করছেন সেখানে এই বিষয়গুলি কিন্তু তারা গুরুত্ব সহকারে দেখছেন ইতিমধ্যে। অনেক ধন্যবাদ আপনাকে। পলাতক আসামিরা জাতীয় নির্বাচনে অযোগ্য ঘোষণা চায় ইসি, এবং এটা তো খুবই যৌক্তিক বোধ হয়। গণপ্রতিনিধিত্ব আদেশের যে খসড়াটা তারা এখন এটা করেছেন, মানে আচরণবিধি এটার মধ্যে তারা কাল একটা খসড়া তৈরি করেছেন এবং এই খসড়াটা যদি অনুমোদিত হয় সরকার এবং কর্তৃপক্ষের দ্বারা তাহলে এটার মধ্যে অনেকগুলি পরিবর্তন তারা এনেছেন। অনেকগুলো পরিবর্তনের মধ্যে যদি আপনাকে একটু পড়ে শোনাই, নির্বাচনী দায়িত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ছে, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে না, জামানত বেড়ে হচ্ছে 50,000 টাকা, বিদেশে থাকা সম্পদেরও হিসাব দিতে হবে, ভোট বন্ধে ইসির ক্ষমতা বৃদ্ধি। আমার মনে হয় যে এই জিনিসগুলি আমার নির্বাচনকে কোয়ালিটেটিভ পরিবর্তন আনবে, ইতিবাচক আনবে আমার দৃষ্টিতে, আমার ধারণা। কারণ এখানে যদি একটা জিনিস যেটা আপনি বললেন যে যারা পলাতক আসামি, বিশেষ করে যারা দেশ ছেড়ে পালিয়েছেন মানে এই যে অভ্যুত্থানের পরে, তাদের মধ্যে অনেকেই নানা রকম বড় ধরনের অপরাধের ভয়ে তারা পালিয়ে গেছেন। এই সমস্ত আমরা এইবার যখন নির্বাচনটার কথাবার্তা বিভিন্ন সমাজে আসছে, আওয়ামী লীগের দল হিসেবে আমি বলছি না, বা কিন্তু যারা ব্যক্তিগতভাবে যারা বড় ধরনের, আমরা তো একটা কোয়ালিটির লোককে জাতীয় সংসদে নিতে চাই, যার বিরুদ্ধে কোনো দুর্নীতি কোনো ছায়া নাই, কিংবা যিনি মানে এটা বলে ক্লিন ইমেজ আছে বা ওনার কোয়ালিটি এফিসিয়েন্সি সব কিছুর দিক থেকে চিন্তা করলে, তো ওনাদেরকে যদি এখন মানে অনেক প্রার্থী তো আমরা দেখছি যে হ্যাঁ বলতে পারেন যে এটা তো রাইট থাকা উচিত, হ্যাঁ নির্বাচন করেছেন আদালতের মানে কারাগারে থেকে, সেটা করতে পারেন, কিন্তু বলছি যারা পলাতক এবং এই যে সাইবার পদ্ধতিতে যে আবেদন করা সেটাকে ব্লক করছে, সরাসরি যেতে হবে, সরাসরি যাওয়াটা তো, কিন্তু সরাসরি যাইতে গেলে আবার একটা সিকিউরিটির প্রশ্ন আছে, সেই জায়গাটা একটা ব্যাপার আছে। আর একটা হলো যিনি নির্বাচন কমিশনের ক্ষমতাটাকে তারা একটু হাইলাইট করেছেন, যেমন যে এখন যেটা করেছে যে একটা রিটার্নিং অফিসার বা প্রিজাইডিং অফিসার যে কোনো সময় নির্বাচন স্টপ করে দিতে পারেন, এবং রিটার্নিং অফিসার পুরা নির্বাচনটা বাতিল করে দিতে, পুরা কনস্টিটিউয়েন্সি সেন্টার তো পারেনি, এবং এটার ব্যাপারে বিরাট ক্ষমতা দেওয়া হচ্ছে। তো সুতরাং রাজনৈতিক যে হস্তক্ষেপ সেই জায়গায় হবে, এবং এই যে আরও যেমন প্রচারণা, প্যানেল পরিচিতি, নির্বাচন ইশতেহার ঘোষণা, লিফলেট বা পোস্টারকরণ, এবং এই যে সম্পদের হিসাব বিবরণী দেওয়া, এগুলি তো এখন জিনিসটা হলো যে হয়তো নীতিমালাগুলি সবই ভালো, বাস্তবায়নটাও কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং, এবং এই জায়গাটা আপনি যখন নীতিমালা করবেন বাস্তবায়ন না করলে তাহলে নীতিমালা তো মুখেই থেকে গেল, এবং সেই জন্য আমি বলতে চাচ্ছি যে এটা রাজনৈতিক দলগুলি এই ব্যাপারে একটা সহযোগিতা করা উচিত, সক্ষমত্ব বা নির্বাচন কমিশনকে সহযোগিতা করা উচিত। কারণ একটা নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে কাজ করতে না পারে তাহলে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং বিশ্বাসযোগ্য নির্বাচন দেশে এবং বিদেশে জনগণের কাছে এবং বাইরের দুনিয়ার কাছে সেটা গড়ে তোলা সম্ভব না। আর বিশ্বাসযোগ্য নির্বাচন যদি না হয় তাহলে আমরা যে স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাচ্ছি, সমৃদ্ধ উন্নত বাংলাদেশ দেখতে চাচ্ছি আফটার ইলেকশন, সেই জায়গাটা কিন্তু বাধাগ্রস্ত হবে। তো আমি মনে করি এখানে সবারই দায়িত্ব রয়েছে, আপনারা প্রতিদ্বন্দ্বিতা করেন একে অন্যের বিরুদ্ধে, কিন্তু কিছু কিছু মৌলিক ইস্যুতে আপনাদের সহযোগিতা করতে হবে, নির্বাচন একমত হতে হবে, একমত হতে হবে এবং নির্বাচন কমিশনকে সহায়তা করতে হবে। দৈনিক ইত্তেফাকের শিরোনাম করেছে জুলাই অনিশ্চয়তায় জুলাই সনদ।
এটা অবশ্যই অনিশ্চয়তার মধ্যে পড়েছে, কারণ এটার মধ্যে কিছু কিছু ব্যাপার আছে যেগুলি পার্লামেন্টে অনুমোদন লাগবে, যেটা পরবর্তী পার্লামেন্ট ছাড়া একেবারে হয়তো এক ধরনের পলিটিক্যাল কমিটমেন্ট করা যেতে পারে, এবং সেই কমিটমেন্টটা বাস্তবায়ন করতে হলে সেই পার্লামেন্টে অনুমোদন করতে হলে দলগুলি হয়তো করতে পারে। কিন্তু এখানে যে জিনিসগুলি অনেক ধরনের সংস্কার প্রস্তাব জুলাই সনদের মধ্যে আছে। তো আমি বলছি যে জুলাই সনদটা হবে না সেই অনিশ্চয়তা না, বাস্তবায়নের অনিশ্চয়তা, মানে বাস্তবায়ন এই মুহূর্তে হয়তো কিছু মানে প্রশাসনিক আদেশ দিয়ে সরকার নিজস্ব উপায়ে যেগুলি একমত আছে সবাই মিলে সেগুলি হয়তো বাস্তবায়ন সম্ভব, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট করতে হয় সেটা পার্লামেন্টে যেতে হবে, এবং পার্লামেন্টে যেতে গেলে আমাদের যে মৌলিক নীতিমালা কনস্টিটিউশনের সেখান থেকে ব্যত্যয় ঘটানো সম্ভব না, কারণ আমাদের আদালত কিন্তু যথেষ্ট শক্তিশালী যে বাংলাদেশের মৌলিক সংবিধানের মৌলিক যে স্পিরিট সেখান থেকে সরে গেলে সে আইনও বাতিল করতে পারে। সুতরাং আমি বলবো যে আমাদের সংবিধান সম্বন্ধে আমাদের রাজনীতিবিদদের ধারণা থাকতে হবে, আমাদের দেশ যেভাবে পরিচালিত হচ্ছে এবং আমাদের সংবিধানের এবং আদালতের এবং পার্লামেন্টের প্রশাসনিক রাজনৈতিক দলের যে ক্ষমতা আছে এটা কিন্তু একে অন্যের পরিপূরকও আবার ব্যালেন্সিংও। আপনি যদি অন্যায় কিছু করে ফেলেন তাহলে সেটা বাতিল করতে পারবে। পার্লামেন্ট যদি কোনো আইন করে যেটা বাংলাদেশের সংবিধানের মৌলিক স্পিরিটের সঙ্গে যায় না, সেই জায়গায় কিন্তু আদালত তা বাতিলও করতে পারে। সুতরাং এই জিনিসগুলো একটু অত্যন্ত কমপ্লেক্স এবং চ্যালেঞ্জিং, এবং এই জিনিসটা কন্টিনিউ করতে হবে। কারণ আপনি যেটা বললেন মোটা দাগে বলা হয় যে আইনের প্রতি শ্রদ্ধা, আইনের প্রতি শ্রদ্ধা, এবং এই জিনিসটা আমি বলবো যে কন্টিনিউয়াস রাখতে হবে। আপনি আজকেই সব সমাধান করে ফেলবেন, আজকেই সাস্টেইনও করানো যাবে না, সেটা মানে সম্ভব না। কিন্তু আমি বলছি কমিটমেন্টটা কিন্তু থাকতে হবে। একটা আন্দোলনের মাধ্যমে রক্তক্ষয়ের মাধ্যমে যখন আমরা দেশটা গড়ে তুলতে যাচ্ছি, তাহলে সংস্কার ছাড়া এই নির্বাচন কিন্তু আমাদেরকে গণতন্ত্র দিবে না, আমাদের দেশের মানুষের মুক্তিও দিবে না। সুতরাং এই মানুষের অ্যাসপিরেশনকে যদি সঙ্গে যেতে সংস্কার অবশ্যই করতে হবে এবং চালিয়ে যেতে হবে। সংস্কার কালকেই শেষ এটা কিন্তু হবে না, এই ইন্টারিম গভর্নমেন্ট সংস্কার শেষ করে ফেলবে এটা হবে না। পরবর্তী যারা আসবেন ভবিষ্যতে তাদেরকে ওইটা এই বিশ্বাসঘাতকতা করা যাবে না যে আমরা এখন ক্ষমতা এসে গেছি এখন আর আমরা ভুলে গেলাম, সেটা হবে না। সেই জিনিসটাই আমাদের প্রত্যাশা। মোহাম্মদপুর নিয়ে অনেক কথাবার্তা, আজকের পত্রিকাও শিরোনাম আছে মোহাম্মদপুর নিয়ে, এবং সেই কি বলে কিশোর গ্যাং, এবং সেখানে যে রিপোর্টটিতে বলা হচ্ছে কালবেলা রিপোর্টে যে কিশোর গ্যাংরা আবার সবাই একসাথে একত্রিত হচ্ছে। মোহাম্মদপুর ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে না, মোহাম্মদপুর জায়গাটা একটু অপরাধ প্রবণ। আমরা রিসেন্ট আমরা যেটা দেখলাম যে আর্মি অপারেশন অভিযান চালিয়েছে, এবং এই জায়গাটা একটা ঘিঞ্জি এলাকা, বিশেষ করে যেখানে আটকে পড়া পাকিস্তানিদের বিহারি ক্যাম্পগুলি সেখানে রয়েছে। এই জায়গাগুলি অনেকেই ব্যবহার করে, কারণ ওরাও একটা অসহায় অবস্থার মধ্যেই থাকে, একটা ঘিঞ্জি অবস্থার মধ্যে থাকে। সার্বিকভাবে যদি চিন্তা করেন তাহলে মোহাম্মদপুরের মানুষের জীবনযাত্রায় খুব সমস্যা, যে এখানে একটা নিরাপত্তার অভাব। এবং এটা আপনি মোহাম্মদপুরের কথা বলছেন, কিন্তু আমি বলবো যে মোরলেস পুরা ঢাকা শহর এমনকি সারা দেশে একই না হইলেও কাছাকাছি আছে। যেমন আমি রিসেন্ট একটা খবর পাইলাম যে সেখানে যারা তরকারি বিক্রি করে, এয়ারপোর্টের কাছে একটা জায়গায় তরকারি বিক্রি করে, যে সকালবেলা মার্কেটে আসে কেনাকাটা করে তরকারি নিয়ে যায় বা তরকারি কিনতে আসে, ওদেরকে দল ধরে মানে ছিনতাইকারী আক্রমণ করেছে এবং সেখানে একটা ঘটনা ঘটেছে। তো এই ধরনের ঘটনা মোহাম্মদপুরে একটু বেশি ঘটতেছে, কারণ মোহাম্মদপুরে এই বিহারি ক্যাম্পগুলিতে হয়তো মাদক ব্যবসায়ীরা বা ছিনতাইকারীরা বা এটার পেছনে আরও কিছু কিছু গডফাদারও থাকে, বা আইনশৃঙ্খলা বাহিনীও হয়তো সেখানের সঙ্গে অনেকে কোনো কোনো ক্ষেত্রে জড়িত থাকে, বা আইনশৃঙ্খলা মানে নিষ্ক্রিয়তা থাকে, নানাবিধ কারণ থাকে। তো আমি মনে করব যে বাংলাদেশের যারা আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষত পুলিশ, অপরাধ দমনে 1 নম্বর ফোর্স, তারা একটা কৌশল প্রণয়ন করা উচিত যে এই সমস্ত এই যে অপরাধ প্রবণ এলাকাগুলিকে কীভাবে করা যায়, মানে অপরাধ মুক্ত করা যায়, বিশেষ করে মোহাম্মদপুর। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সরকারি আইনশৃঙ্খলা বাহিনীর একটা কঠিন ভূমিকা তো লাগবেই, যেটা সেনাবাহিনীর অভিযান টভিযান এগুলি তো লাগবেই, বাট এর সঙ্গে এই যে এলাকার লোকগুলিকে একত্রিত করা, সাহস দেওয়া এবং তাদেরকে বলা যে এই মাদক এখানে ব্যবসা করলে যারা করে এখন এরাও, আপনি যেটা বলছেন সম্মিলিত প্রতিরোধের ব্যাপার, সম্মিলিত প্রতিরোধ অবশ্যই গড়ে তুলতে হবে, যাতে করে এই এলাকা এমন একটা সদিচ্ছা যদি থাকে, ইচ্ছা থাকলে উপায় হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের অতিথি যে কথাটি শেষে বললেন, ইচ্ছা থাকিলেই উপায় হয়। হ্যাঁ, ইচ্ছা থাকিলেই উপায় হয়। আমাদের ইচ্ছেটা খুবই জরুরি, আন্তরিক ইচ্ছে। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় আবারও কথা হবে। খোদা হাফেজ।